সিবিআই যখন প্রথম চার্জশিট জমা দেয় তখন নিশ্চিতভাবে তাদের হাতে এই এভিডেন্স ছিল যে তারা এভিডেন্স ট্যাম্পার করেছে, লার্জার কনস্পিরেসি রয়েছে, নাহলে কেন সেটা প্রথম চার্জশিটে লিখতে যাবে? তাহলে সেটা কেন ৯০ দিনের মধ্যে জমা দিতে পারলেন না? তাহলে এর পিছনে কারণ কি? কেউ তার ঘুষ তো আর কেউ সামনে নেবে না, ক্যামেরার সামনেও নেবে না। যে বাবা পুলিশ অফিসারকে আইওকে ২ লাখ, ১ লাখ, ৫ লাখ, ১০ লাখ মামলার গ্র্যাভিটি অনুযায়ী দিয়ে দিল। স্ট্যাটুটরি পিরিয়ডের মধ্যে তুমি চার্জশিট ফাইল করবে না, স্ট্যাটুটরি এটা হয়। সন্দীপ ঘোষ একটা অদ্ভুত ক্যারেক্টার, যার সঙ্গে নরেন্দ্র মোদীও থাকে, মমতা ব্যানার্জি। বিগত বেশ কয়েকটা ঘটনা পরপর দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে সেটিংটা কোথায় হয়েছে। ৩ মাসেও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না সিবিআই। তার জন্য ধর্ষণ এবং খুনের মামলা থেকে জামিন পেল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল। কিভাবে দেখছেন ব্যাপারটি? দেখুন, সিবিআই এই তদন্ত ভারটি সিবিআই এর হাতে তুলে দিয়েছিল মূলত আদালত। কলকাতা হাইকোর্ট একেবারেই প্রথম দিন যখন মামলা হয় সেদিনই কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিয়েছিল। সে কেস ডায়েরি কিন্তু দেখেই তুলে দিয়েছিল। অর্থাৎ কলকাতা হাইকোর্ট জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে বুঝেছিল যে এই কলকাতা পুলিশের হাতে তদন্তভার থাকলে সেটা সঠিক তদন্ত হবে না। পরবর্তীতে সুপ্রিম কোর্ট সুও মোটো সেই মামলাটি নেন। সুপ্রিম কোর্টও কিন্তু সিবিআই এর হাতেই তদন্তভার রেখে দিয়েছেন। আপনাদের খুব রিসেন্ট একটা মামলার উদাহরণ দিই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে খুব নক্কারজনক কিছু শব্দবন্ধ ব্যবহার করেছিলাম। আমি মনে করি কারোর জন্য এই শব্দবন্ধ ব্যবহার করা উচিত নয়। সেই মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্ট কিন্তু সেই তদন্তভার অল্টার করে আবার রাজ্যের হাতে ফিরিয়ে দেন এবং একটা সিট। ফলে যে সুপ্রিম কোর্ট তদন্তভার ফিরিয়ে দেওয়ার উদাহরণ রয়েছে সুপ্রিম কোর্টের সামনে, সুপ্রিম কোর্টের কাছে, আমাদের সামনে রয়েছে। অথচ এই তদন্তভার সিবিআই এর হাতে রয়ে গেল। তার মানে সিবিআই এর হাতে তদন্তভার দেওয়ার মতো যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছিল বলেই কলকাতা হাইকোর্ট অ্যাজ ওয়েল এজ সুপ্রিম কোর্ট তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে এই তদন্তভার সিবিআই এর হাতে রেখেছে। নিশ্চিতভাবে কলকাতা পুলিশের হাতে এই তদন্তভার থাকলে সঠিক তদন্ত হতো না। সেটা জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে কলকাতা হাইকোর্ট বুঝেছে, সুপ্রিম কোর্ট বুঝেছে। এবার আসি যে সাপ্লিমেন্টারি চার্জ, সেটা হচ্ছে সিবিআই এর প্রথম যে চার্জশিট জমা দেন সেখানে কিন্তু এই যে এভিডেন্স ট্যাম্পার, লার্জার কনস্পিরেসি, এভিডেন্স হাসাপ করা, সেই সমস্ত কথা লেখা আছে কাদের বিরুদ্ধে? অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবং সাপ্লিমেন্টারি চার্জশিটের কথাও বলেছে তারা। অথচ স্ট্যাটুটরি পিরিয়ডের মধ্যে অর্থাৎ ৯০ দিনের মধ্যে তারা সেই সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার জন্য স্ট্যাটুটরি যে বেল, ডিফল্ট বেল তারা পেয়ে গেল, যারা বর্তমানে জেলবন্দি ছিল। তার মধ্যে এখনো সন্দীপ ঘোষ বেরোতে পারেনি, কারণ সে আর একটা মামলায় এখনো পর্যন্ত অভিযুক্ত হিসেবে তাকে জেলবন্দি করা হয়েছে বলে। তাহলে প্রথম যখন সিবিআই যখন প্রথম চার্জশিট জমা দেয় তখন নিশ্চিতভাবে তাদের হাতে এই এভিডেন্স ছিল যে তারা এভিডেন্স ট্যাম্পার করেছে, লার্জার কনস্পিরেসি রয়েছে, নাহলে কেন সেটা প্রথম চার্জশিটে লিখতে যাবে? আর তাছাড়া তারা আদালতেও বিভিন্ন সময় বলেছে যে এভিডেন্স ট্যাম্পার হয়েছে, তাদের পক্ষের আইনজীবী বলেছে। তাহলে সেটা কেন ৯০ দিনের মধ্যে জমা দিতে পারলেন না? তাহলে এর পিছনে কারণ কি? ৩টে কারণ থাকতে পারে। এক, এমন কোন তথ্য পাননি যে তথ্যের উপর ভিত্তি করে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যায়, বা এমন কোন তারা তদন্ত করে এমন কোন কনক্লুশনে পৌঁছাননি। দ্বিতীয় হতে পারে আর্থিক লেনদেনের ফলে। সেটা কি অনেক সময় দেখা যায় এবং সেটা সত্যও হয়। এর তো কেউ তার ঘুষ তো আর কেউ সামনে নেবে না, ক্যামেরার সামনেও নেবে না। যে বাবা পুলিশ অফিসারকে আইওকে ২ লাখ, ১ লাখ, ৫ লাখ, ১০ লাখ মামলার গ্র্যাভিটি অনুযায়ী দিয়ে দিল। স্ট্যাটুটরি পিরিয়ডের মধ্যে তুমি চার্জশিট ফাইল করবে না, স্ট্যাটুটরি বেল পেয়ে যাবে। এটা হয়। আবার আরেকটা হয় পলিটিক্যাল সেটিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটিং। তৃতীয়টির হওয়ার সম্ভাবনা প্রবল। কেন বলছি? তার কারণ হচ্ছে প্রথমটির সম্ভাবনা নেই। সেটার কারণ হচ্ছে যে প্রথম চার্জশিটে সে কথা উল্লেখ করেছিল সিবিআই। তাহলে প্রথমটি হওয়ার সম্ভাবনা নেই। এতে কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি। তাহলে দ্বিতীয়টি হওয়ার সম্ভাবনা কম। তার কারণ এরকম একটি মামলায় সেটা করার সাহস এই অফিসাররা কতটা দেখাবেন। তৃতীয়টি হওয়ার সম্ভাবনাই বেশি। তার কারণ একদিকে দেখুন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো প্রকার পদক্ষেপ করেনি। কি পদক্ষেপ? রাজ্য সরকার বলে আমরা সাসপেন্ড করেছি। সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। রাদার সাসপেন্ডেড থাকার অর্থ হলো সন্দীপ ঘোষ জেলে বসে প্রতি মাসে ৫০% হারে প্রথম ৩ মাস বেতন পাবে, তারপরে বর্ধিত হারে বেতন পাবে।
রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাকে জেলে বসে বেতন পাওয়ার বন্দোবস্ত করে দিয়েছে। এখন এই সাসপেনশন অর্ডার যদি ধরুন দীর্ঘদিন ধরে চলতে পারে না, সাসপেনশন অর্ডার যদি নির্দিষ্ট সময় পরে রিভিউ না হয়, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট না হয়, তাহলে এই আদালতে এসে চ্যালেঞ্জ করলে, এই রিট কোর্টে এসে চ্যালেঞ্জ করলে, সেটা প্রথমে যেহেতু স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, সেটা করবে। পরবর্তীতে যদি স্যাট অর্ডার না দেয়, হাইকোর্টে ডাব্লিউপিএসটি ফাইল করবে ও সাসপেনশন অর্ডার ক্যান্সেল হয়ে যাবে যদি জেল থেকে বেরিয়ে আসতে পারে। সন্দীপ ঘোষ কিন্তু একটা মামলা থেকে মোটামুটি জেল থেকে বেরিয়ে আসার বন্দোবস্ত হয়ে গেছে, আর একটা মামলায় গ্রেপ্তার হয়ে আছে। নিশ্চিতভাবে কিছুদিন পরে সেই বন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীদের কল্যাণে করে ফেলতে পারবে এবং সেক্ষেত্রে সাসপেনশন অর্ডার উঠে ক্যান্সেলেশন করে সে আবার হয়তো সময় ফিরে আসবে। এখনো পর্যন্ত রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো প্রকার ডিসিপ্লিনারি প্রসিডিংস ইনিশিয়েট করেনি তার সার্ভিস টার্মিনেট করার জন্য। তার কারণ মমতা ব্যানার্জি জানেন ডিপি স্টার্ট করলে তার কনক্লুশন দিতে হবে। আইদার তাকে বলতে হবে যে না, তার এগেইনস্টে কোনো প্রকার চার্জ ফ্রেম করার মতো কোনো প্রকার তথ্য পাওয়া গেল না, সেটা একেবারেই বলা সম্ভব নয়, ফলে তার এগেইনস্টে ডিপি স্টার্ট করবো না, ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করেনি। এটা থেকে বোঝা যায় যে সন্দীপ ঘোষের সঙ্গে রাজ্য সরকার রয়েছে, মমতা ব্যানার্জি রয়েছে। আবার এই বেল পাওয়ার মাধ্যম দিয়ে এটা বোঝা গেল সন্দীপ ঘোষের সঙ্গে নরেন্দ্র মোদীও রয়েছে। ফলে সন্দীপ ঘোষ একটা অদ্ভুত ক্যারেক্টার, যার সঙ্গে নরেন্দ্র মোদীও থাকে, মমতা ব্যানার্জিও থাকে। 3 মাস আগে সিবিআই বলেছিল, তার প্রথম চার্জশিট যেটা দেওয়া হয়েছিল 3 মাস আগে বলেছিল আরজিকর কাণ্ডে বৃহত্তর চক্রান্ত আছে, টালা থানার ওসি বৃহত্তর চক্রান্তের অন্যতম। আর গতকাল শিয়ালদা কোর্টে সিবিআই এর আইনজীবী বলেছে আজকে আমাদের কোনো আবেদন নেই, সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছি না, আইন মেনে কোর্ট পদক্ষেপ নিবে। আইন হঠাৎ মেনে, এরকম দ্বিচারিতার কারণ কি? দেখুন, আইন মেনে পদক্ষেপ মানে কি? আমাদের বিএনএসএস এ একদম নির্দিষ্টভাবে বলা আছে যে ডিটেনশন কতদিন রাখতে পারেন, কতদিন কাস্টডিতে রাখতে পারেন যদি তার বিরুদ্ধে আপনি চার্জশিট না দিতে পারেন। ডেথ, পেনাল প্রভিশন রয়েছে যে সমস্ত ক্রাইমের ক্ষেত্রে, 10 বছরের অধিক শাস্তি যে সমস্ত ক্রাইমের ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে, আর অন্যান্য ক্ষেত্রে 60 দিনের মধ্যে। সেই পিরিয়ডের মধ্যে যদি না দিতে পারেন, স্ট্যাটুটরি বেল পাবে, ডিফল্ট বেল পাবে, পেয়েছে, তার বন্দোবস্ত করেছে। সেই জন্য তো প্রথম চার্জশিটে আপনি স্ট্যাটুটরি পিরিয়ডের মধ্যে দিয়ে বললেন সাপ্লিমেন্টারি চার্জশিট, আবার 90 দিনের মধ্যে অথচ আনতে পারলেন না, স্পেসিফিকলি নাম দিয়ে বলেছেন। আমি নাম দিয়ে না বললে, শুধুমাত্র এক লাইনটা যদি উল্লেখ করা থাকতো, এখানে সন্দীপ ঘোষ বা এই তালা থানার ওসির নাম না উল্লেখ থাকতো, তাহলে বুঝতাম যে প্রথম থেকেই পাইনি। তাহলে এই যে মাঝে এই যে চার্জশিটে নাম দেওয়ার পরে হঠাৎ করে মুখে বলছেন চার্জশিটে, প্রথম চার্জশিটে নাম দিয়ে বলছেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট আনবো, তারপরে হঠাৎ করে শীত ঘুমে চলে যাচ্ছেন, এটা এমনি এমনি ঘটেনি। আর বিগত বেশ কয়েকটা ঘটনা পরপর দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে সেটিংটা কোথায় হয়েছে। স্যার, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে, তাহলে ঠিক কোন অঙ্কে চার্জশিট পেশ করলো না সিবিআই? সেটাই তো অঙ্ক, সেটাই তো এতক্ষণ ধরে আপনাকে বলছি যে একদিকে হয় তারা উপযুক্ত তথ্য প্রমাণ পায়নি, যেখানে যার ফলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যায়, অথবা আর্থিক লেনদেন, অথবা সেটিং। তৃতীয় সম্ভাবনাটা হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ একদিকে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ফ্লোট করা হচ্ছে, অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যতগুলো বিড়ম্বনা আছে আস্তে আস্তে কেটে যাচ্ছে। ইন্ডিয়া জোটে ফাটল ধরাতে পেরেছে মমতা ব্যানার্জি তার নেতৃত্বে, ফলে খুব স্বাভাবিকভাবে এটা ঘটছে। এটা নতুন কিছু কথা নয়, এটা যেটা ঘটছে, এটা যেটা দেখছেন, এটা আসলে অনেকদিন আগেকার স্ক্রিপ্ট, নতুন করে আপনারা বুঝতে পারছেন।